চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুদ স্যার, উনি এক সময় পূর্ব বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি একজন রাষ্ট্রবিজ্ঞান। আমরা ওনাকে বাংলাদেশের মানুষ ওনার সম্পর্কে ভালো ধারণা আছে। দীর্ঘদিন উনি রাষ্ট্রবিজ্ঞান এবং মানবিজ্ঞান নিয়ে কাজ করেন, কথা বলেন। এবং আজকের আয়োজক যারা মোশাররফ হোসেন আমাদের মহাসচিব, তার সভাপতি ডক্টর মোহাম্মদ ফজলুল ইসলাম এবং ডক্টর উম্মতুল্লাহ মাসুম আমার বাম দিকে সিনিয়র লয়ার আমার ডান দিকে আছেন আমাদের সময়কার সাবেক ছাত্র নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী ভাই, এবং এছাড়াও আলোচক হিসেবে আমাদের এখানে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন সহ সম্মানিত আলোচকগণ এবং সম্মানিত উপস্থিতি। আজকে আপনারা কিছুক্ষণ আগেও পর্যন্ত আমার সভাপতি সহ অনেকে বক্তব্য শুনেছেন। বিষয়বস্তুটা এই মুহূর্তের জন্য বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত পার্টিনেন্ট বিষয়। আমি ইংরেজিতে শব্দটা বললাম, বাংলাটা হচ্ছে সমসাময়িক সময়ের জন্য উপযুক্ত বিষয়। যদি নিশ্চিত করতে হয় তাহলে নির্বাচনী এখন পর্যন্ত প্রচলিত যত পদ্ধতি পৃথিবীতে আছে রাষ্ট্র পরিচালনার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন, অর্থাৎ জনগণের অভিপ্রায় ব্যক্ত করার একটা উপায়ের নাম হচ্ছে নির্বাচন। এবং জনগণ সিদ্ধান্ত নেবে তার দেশ বা তার রাষ্ট্র বা তার ভৌগোলিক সীমারেখা কিভাবে পরিচালিত হবে। কারণ এখন আমরা সমস্যাটা হয়ে গেছে, আমরা সবাই বিচার মানি তাল গাছটা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে। এবং সবচেয়ে বড় সমস্যা আরো আমি যা বুঝি এর চেয়ে বেশি আর কেউ বুঝে, অর্থাৎ অন্যর যে মতামত থাকতে পারে। গণতন্ত্রের যে মেন বিউটি, যে মত প্রকাশের স্বাধীনতা, সেই বিউটিটাই অনেক ক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের মধ্যে কেউ সবাই না। ইদানিংকালে শোনা যাচ্ছে, গতকালকে পত্রিকা খুললেও দেখবেন, আজকের পত্রিকা খুললেও দেখবেন, অনেকে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছে। ওনারা খেয়াল করে না যে গত 20-30 বছর ওনাদের পাস ট্র্যাক দেখা, ওনাদেরকে আমরা দেখেছি স্বৈরাচার পুনর্বাসনের সময় 86-তেও অংশগ্রহণ করেছেন নির্বাচনে। স্বৈরাচারকে ওনারা রেটিফাই করে তাদের যত মানে নির্বাচিত সরকারকে সরিয়ে স্বৈরাচার এসছে। কেউ বলেছে আই এম হ্যাপি, কেউ নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছে। আমরা কিন্তু এগুলো দেখেছি, দেশের মানুষ দেখেছে। আবার এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময় অনেকে বলেছিল 10টা সিট পাবে, মনে আছে? সেই সময় আল্লাহর শেষ মেহরবানি জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেয় নাই। কাশিম ভাই বললো না একটুক্ষণ আগে, বিএনপি নয়াপল্টনার গুলশানে সীমাবদ্ধ না। বিএনপি এখন শহীদ জিয়ার করা দল, এখন গ্রাম গ্রামান্তরের মানুষের সমস্ত জরিপকে ভুয়া প্রমাণিত করে ওই সময় 91-এর শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল। এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা, অর্থাৎ
প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা, অর্থাৎ যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু এবং খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ হয়েছে। আমাদের এখানে কয়েকজন বক্তা বলেছেন বাকশালের কবর থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বাকশালকে কবর দিয়ে শহীদ জিয়া করেছেন 79 পার্লামেন্ট। একই জিনিস দেখেন, প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হলো, কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই দুটো কথা আমি এখানে আনলাম এই জন্য, যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন, দেশের সংস্কার এর জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড বাই দি বিএনপি, নট বাই দি পিপুল। যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনোদিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, তাদের ট্র্যাক রেকর্ডে নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেটা ভবিষ্যৎ বলে। বাট বিএনপি হ্যাজ দি ট্র্যাক রেকর্ড যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারে কতটুকু চিন্তা ভাবনা করে, সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে। আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন, কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থা থেকে আজকে দুদক সৃষ্টি করেছে, সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেটি স্টার্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, কারণ বিএনপি সুশাসনে বিশ্বাস এবং বিএনপি সুশাসনে বিশ্বাস করে দেখে আজকে যত কমিশন দেখেন, প্রত্যেকটা কমিশনের পিছনেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম অথবা বিএনপি সম্পৃক্ত। কাজেই আজকে এই যে প্রেস কাউন্সিল বলেন সেটাও একই জিনিস, আইন কমিশন বলেন সেটাও একই জিনিস, এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলো যদি চিন্তা করেন প্রত্যেকটার দিকে, অর্থাৎ মানুষের কিভাবে ভালো করা যাবে। মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষের যে মাসুম স্যার বললেন যে জন্মের পরে আমরা যখন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের পরবর্তী সময় আমরা সবসময় অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এটি আমরা মৌলিক অধিকার বলে স্লোগান দিই। আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা, মানুষের বক্তব্য, মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এবং ফান্ডামেন্টাল রাইটসেরও কিন্তু অনেক এডিশন হয়েছে, বাদ যায় নাই, যোগ হয়েছে, এবং সেই জন্যই কিন্তু আজকে মানবাধিকার শব্দটা একটা ব্যাপকতা লাভ করেছে। এখন আপনি মানবাধিকারের কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি একটা পদ্ধতিকে কিভাবে ব্যবহার করছেন। এই পদ্ধতিটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আমাদের যে সংবিধান, এই সংবিধানে কোথাও লেখা নাই স্বৈরাচারী হওয়া, কিন্তু সংবিধানটাকে যখন আপনি মিসইউজ করেছেন, একটা পেপারের মতো ইউজ করেছেন, যেটা জনগণের স্বার্থের জন্য ইউজ করেন নাই, তখন সেটাকে কিন্তু আপনি একটা স্বৈরাচারী রূপ। সংবিধান বেচারার দোষ নাই, দোষটা হচ্ছে আপনি আমি আমরা যারা জনগণের ভোট ছাড়া, দায়বদ্ধহীনতা ছাড়া নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। সেটা শুনলেন আপনারা, 14 সনে 153 জন ভোট টোট লাগে নাই, 18 সনে রাত্রিবেলায় শেষ, 24 সনে আর লোকই পাওয়া যায় না, তখন আমরা আর তোমরা নির্বাচন কমপ্লিট করে ফেললেন। অর্থাৎ নির্বাচনী প্রহসন হয়েছে, জনগণের প্রতিনিধি হয় না হওয়ার জন্য এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা জন্ম নিয়েছে, এবং আপনি সংবিধানকে একটা পেপারের মতো ইউজ করেছেন। কোনো দায়বদ্ধতা এবং একটা জবাবদিহিতা এই জিনিসটা কখনোই আপনার মধ্যে কাজ করে নাই, কারণ আপনি তো জানেন ইউ ক্যান ইউজ দি প্রশাসন and you can use the judiciary and you don't need to go to the people, যার জন্য আপনি সেটাকে একটা স্বৈরাচারী মানসিকতার মাধ্যমে আপনি যেহেতু ছিলেন। এবং সেই সময় আমি সবসময় বলতাম যে কাচের ঘরের মতো একদিন ভেঙে পড়বে। ঘটনাটা কিন্তু 2024-এর 5 তারিখ দুপুর 12টার ঘটনা যদি আপনারা মনে করে দেখেন, কেউ কি চিন্তা করেছিল? কতগুলি করেছে,
কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে জনগণ জয়যুক্ত হয়েছে। মনে রাখতে হবে, জন আকাঙ্ক্ষাকে যদি আপনি পদদলিত করার চেষ্টা করেন এবং হয়তো ক্ষণিকের জন্য লাভবান হতে পারেন, কিন্তু ইন দি লং রান আপনি কি করেছেন? আজকে দেখেন তো পলায়নকৃত স্বৈরাচার আর তার রাজনৈতিক হোয়াট হ্যাপেন্ড টু দেম, তাদের অবস্থাটা কি? আজকে তাদের অবস্থা ৭১-এর পরাজিত শত্রুর অবস্থা আপনি খুব যদি চিন্তা করেন তাহলে মিলিয়ে দেখেন জনগণের পাশে না থাকলে কি দুর্দশায় নিপতিত হতে হয়। আজকে আমরা চাই না এইভাবে বাংলাদেশ চলুক। একটা ছোট্ট দেশ, মাত্র ৫৬,১০০ বর্গ মাইলের একটা জায়গা, ১৮ কোটি তার মানুষ। পৃথিবীতে যদি আপনি population wise কান্ট্রি চিন্তা করেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলাস কান্ট্রি এভার ইন দি ওয়ার্ল্ড। এবং আল্লাহর শেষ মেহেরবানি, ৭.৫ কোটি মানুষ যখন ছিল তখন PL ৪৮০ গম না আসলে, আমদানিকৃত খাবার না হলে অনেকের খাদ্য জুটত না। এই দেশের মানুষ নিজের ২ হাতকে কাজে লাগিয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, জমির উৎকর্ষতা, এই দেশের কৃষক, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। এই জন্য আজকে ১৮ কোটি মানুষ একটা ভাত খেতে পারে এবং কাপড় চোপড় আমরা নিজেরা নিজেদের তৈরি এবং পে করতে পারি। প্রত্যেকটার পিছনে এই দেশের মানুষের অবদান কোনো অবস্থাতেই কারোর চেয়ে কম না, বরঞ্চ সবচেয়ে বেশি। এবং তাদের এই শ্রমের বিনিময়ে কিন্তু আজকে আমরা এখানে এত সুন্দর বসে কথা বলতে পারছি। আজকে এই সিচুয়েশনটা যদি ধরে রাখতে হয়, তাহলে আজকে যারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রতিনিধি হবে, ভাই চলেন না যাই জনগণের কাছে, জনগণের উপর আস্থা রাখি। জনগণ ভোট দিলে ইয়েস উইল গো টু দি পার্লামেন্ট, কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না। আপনি একটি নতুন পদ্ধতি, কেউ বলেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর PR সিস্টেম। আচ্ছা বলেন তো ভাই, স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে, আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি, নেপাল খুব ভালো চলছে। নেপাল, দুটার আরেকটা নাম বলি, ইসরায়েল নামে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ওটা কি ভালো চলছে? ওদেরকে কেউ ভালো বলে না? ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে? ব্রিটেনকে কি বলে? ডেমোক্রেসির সূতিকাগার বলে, তাই না? আমেরিকার কি অবস্থা? আমেরিকার 2টা সিস্টেমে আছে। তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে? আপনি অন্যান্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে তার মধ্যে হাতে গোনা ছোট 2-4টা কান্ট্রি পেয়ার আছে, কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না। 2008-এর নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন, আগে সেট করা নির্বাচন, যে কে কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে। হুদা কমিশন ওয়াজ নট গুড। তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করে নাই, কারণ 111-কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। কাজে 14 এবং 18, 24 আর 8 সব এই 4টা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন। দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে, কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নেই। এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা, নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সবার কর্মসূচি হচ্ছে ৩১ দফা রাষ্ট্র নির্মাণের কর্মসূচি। এদিকে